হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আপনাদের সাথে আমি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। রাইস আইসের তরফ থেকে তোমরা প্রত্যেক দিন ডেলি বেসিসে আমাদের তরফ থেকে যে আর্টিকেলসগুলো পাচ্ছ সেগুলো বোথ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। এই যে আর্টিকেলটা দেখতে পাচ্ছ এটা কমপ্লিটলি ইংলিশে আছে। সেম আর্টিকেল তোমরা এক্সাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে পেয়ে যাবে বেঙ্গলিতে। আর এই আর্টিকেলটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমাদের রাইস আইসের ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে। বোথ ল্যাঙ্গুয়েজে তোমাদের সুবিধা মতন যে ভাষায় কমফোর্টেবল হবে অতি অবশ্যই ডাউনলোড করে নেবে। এমনকি আজকের ভিডিওটির নিচে লিঙ্ক দেওয়া থাকবে দুটো ল্যাঙ্গুয়েজের জন্যই। তোমাদের যেটা সুবিধা হবে সেই ভাষাতে ডাউনলোড করে অতি অবশ্যই পড়ে নেবে আর আমাদেরকে জানাবে। সেখানে একটা প্রবাবল কোয়েশ্চেন্স দিয়েছি আমরা, সেই কোয়েশ্চেনটা অ্যাটেম্প করে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবে। চলো শুরু করে নিই আজকের আর্টিকেলে ইলাবোরেট ডিসকাশনটা। তো আজকের আর্টিকেলের টপিকটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং টপিক হচ্ছে। তোমরা এনভায়রনমেন্টে এই টপিকটা পড়ে আছো। দেখো, ম্যানেজিং হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট থ্রু কো এক্সিস্টেন্স অ্যান্ড সাস্টেনেবল কনজারভেশন, এটা হচ্ছে জিএস পেপার 3। এনভায়রনমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। এমনকি এই আর্টিকেলের কনসেপ্টটা তোমরা চাইলে এসেতেও ইউজ করতে পারো, অ্যান্ড এথিক্সের জন্য ইউজ করতে পারো অ্যাজ অ্যান এক্সাম্পল। তো একটা প্রবাবল কোয়েশ্চেন্স আমরা রেখেছি, সেটা হচ্ছে ইভালুয়েট দ্য এফেক্টিভনেস অফ ইন্ডিয়াস লিগাল ইনস্টিটিউশনাল অ্যান্ড টেকনোলজিক্যাল মেজার্স ইন মিটিগেটিং হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট। What further reforms are required to ensure long-term coexistence? 15 marks এর 250 words এর। After reading this article অতি অবশ্যই এটাকে অ্যাটেম্প করবে, কারণ আমরা এক্সপেক্ট করছি এই ধরনের আর্টিকেলস থেকে আমরা যে একটা কোয়েশ্চেন্স আমরা এক্সপেক্ট করতে পারি ইউপিএসসি মেন্সে থাকতে পারে। আর এডিটোরিয়ালে দ্য হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেসে অনেকভাবে এরকম আর্টিকেলটা রিপিটেডলি আমরা শুনতে পেয়েছি। তো ইউপিএসসি কি করে, যখনই কোনো কিছু নতুনত্ব বা রিপিটেড কোনো বারবার আমরা যদি দেখি প্যাটার্নটাকে, সেখান থেকে কিন্তু ইউপিএসসি একটা কোয়েশ্চেন্স নিয়ে আসে। তো আমরা যদি দেখি 2016-এ একটা কোয়েশ্চেন্স এসেছিল এনভায়রনমেন্ট থেকে। রিহ্যাবিলিটেশন অফ হিউম্যান সেটেলমেন্টস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস which always attract controversy while planning major projects. Discuss the measures suggested for mitigation of this impact while proposing major development project 12.5 marks এ তখন তোমাদের ছিল। তো আর্টিকেলটা শুরু করি এইভাবে, যখন দেখছি আমরা হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট, সেটা আর কোনো রকমভাবে একটা ফ্রিঞ্জ কনভার্সেশনের জায়গায় আর নেই। সেটা একটা ইমার্জড হয়েছে কিসের না, সোশিও ইকোলজিক্যাল ক্রাইসিসে। যেটা বলতে পারো ইট ইজ সিটিং অ্যাট দ্য ইন্টারসেকশন অফ বায়োডাইভার্সিটি প্রোটেকশন, রুরাল লাইভলিহুডস অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আর যদিও আমরা যখন দেখছি ভারত যখন ক্লোজ হয়ে মানে ইট ইজ ক্লোজার টু বিকামিং গ্লোবাল হটস্পট ফর হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট বাই 2070, তখন সেখানে কিন্তু প্রয়োজনটা খুব ভীষণ হয়ে দাঁড়াচ্ছে কোনটা না, সায়েন্টিফিক্যালি ইনফর্ম, কমিউনিটি সেন্টার অ্যান্ড ইকোলজিক্যালি সাস্টেনেবল রেসপন্সটা ভীষণ একটা প্রয়োজনের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা দেখিনি হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট যাকে বলছে বা হিউম্যান অ্যানিমাল কনফ্লিক্ট কি বলছে, হোয়াট ইজ ইট অ্যান্ড ওয়াই ইট ম্যাটার্স। ফার্স্টেই দেখবো হোয়াট ইজ হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN, যেটা কিন্তু ডিফাইন করেছে হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টকে অ্যাজ এনি ইন্টারাকশন বিটুইন দ্য হিউম্যানস অ্যান্ড দ্য ওয়াইল্ড লাইফ, যেটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে ওয়াইল্ড লাইফ পপুলেশনের ওপরে বা অন দ্য ব্রডার ইম্প্যাক্টের ওপরে। আর নেগেটিভ ইম্প্যাক্টটা কি না, হিউম্যান সোশ্যাল ইকোনমিক অর কালচারাল লাইফ, সেটা জিনিসটা আসছে ওয়াইল্ড লাইফ পপুলেশনের ওপরে বা ব্রডার এনভায়রনমেন্টের ওপরে। এটা কিন্তু শুধুমাত্র একটা ফিজিক্যাল অ্যাটাকের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একটা ডিপ কম্পিটিশন হয়ে দাঁড়িয়েছে ওভার স্পেস, ফুড অ্যান্ড সার্ভাইভাল বিটুইন দ্য এক্সপ্যান্ডিং হিউম্যান সেটেলমেন্টস অ্যান্ড দ্য ওয়াইল্ড লাইফ হ্যাবিটাটস। কিছু আমরা তথ্য দেখে নিই, স্কেল অফ প্রবলেম ইন ইন্ডিয়া, ডেটাসগুলো জেনে নিই কতটা মাত্রায় আমরা এখন দেখতে পাচ্ছি। যদি দেখি ভারতে 2019 থেকে 2024, এখানে দেখতে পাচ্ছি এলিফ্যান্ট কিন্তু অ্যাটাক করেছে, যার জন্য অনেক মানুষের মৃত্যু হয়েছে। সেটা তার নাম সংখ্যা হচ্ছে ইট ইজ মোর দ্যান 2700 হিউম্যান ডেথস ইন ইন্ডিয়া। আর সেখানে আমরা এটাও দেখতে পাচ্ছি টাইগার্স হ্যাড কিল 349 পিপল অ্যান্ড ডিউরিং দ্যাট সেম পিরিয়ড 2019 থেকে 2024 এর মধ্যে। সেটা কিন্তু বোঝাচ্ছে একটা ইমেন্স স্কেল অফ ক্রাইসিসকে দেখাচ্ছে। সেকেন্ড আমরা দেখবো সাইমালটেনিয়াসলি শুধুমাত্র মানুষের মৃত্যুটা নয়, সেখানে কিন্তু অনেক পশুদেরও মৃত্যু হয়েছে। কিভাবে না, হান্ড্রেডস অফ এলিফ্যান্ট হ্যাভ ডায়েড ফ্রম ইলেকট্রোকিউশন, ট্রেন কলিশনস অ্যান্ড পয়জনিং, যেটা কিন্তু বোঝাচ্ছে যে কনফ্লিক্টটা শুধুমাত্র মানুষের জীবন নিচ্ছে না, ইট ইজ টেকিং দ্য লাইভস অফ অন বোথ সাইডস অফ দ্য হিউম্যান ওয়াইল্ড লাইফ ডিভাইড।
প্রজেকশন এটাই বোঝাচ্ছে যে ভারত উইল বিকাম আ গ্লোবাল হটস্পট ফর হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট বাই 2070, যেটা কিন্তু সত্যি করে একটা ইমিডিয়েট অ্যান্ড সাস্টেইনড অ্যাকশন কে বোঝাচ্ছে যে দরকার, একটা নিড হয়ে দাঁড়িয়েছে। এরপরে দেখে নেব গ্লোবাল প্যাটার্নটা কিরকম। যদি দেখি মানে ভারতের বাইরে যেসব যে দেশগুলো, ব্রাজিল, কেনিয়া, তানজানিয়া অ্যান্ড ইন্দোনেশিয়াতেও রিপোর্ট করছে রিকারিং হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট, যেখানে এলিফ্যান্ট, বিগ ক্যাটস অ্যান্ড লার্জ ম্যামলস ইনভলভড আছে, অ্যান্ড দ্যাট রিকোয়ার ভাস্ট টেরিটোরিয়াল রেঞ্জেস অ্যান্ড সিজনাল করিডোরস। When these natural corridors যখন disrupted by the developmental projects, conflict become almost inevitable হয়েই দাঁড়াচ্ছে, because wildlife adapt by moving, তারা কিন্তু মুভমেন্ট শুরু করে দিচ্ছে into the agricultural and peri-urban areas in search of food and shelter. Therefore, it is very important to understand that crop raiding and livestock predation are adaptive response হচ্ছে। এই যে শস্যে আমরা যদি দেখি ইয়েতে চলে আসে, ক্রপ রেডিং হচ্ছে বা লাইভস্টক প্রিডেশন হয়ে যাচ্ছে, সেটা কিন্তু অ্যাডাপটিভ রেসপন্সই বোঝাচ্ছে তাদের, যেখানে ইকোলজিক্যাল কনস্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে আর নট দ্য সাইন অফ অ্যাগ্রেশন, রিফ্লেক্টিং ডিপার ইকোলজিক্যাল ইমব্যালেন্সকে রিফ্লেক্ট করছে রাদার দ্যান অ্যাভারেন্ট অ্যানিমাল বিহেভিয়ার। অ্যানিমালের প্রবলেমটা নয়, যখন অ্যানিমালের যেখানে তাদের হ্যাবিটেটের জায়গায় যখন ডেভেলপমেন্টাল জিনিস শুরু হয়ে যাচ্ছে, তাহলে ওরা আর কোথায় থাকবে? ওরা খাদ্য কোথা থেকে নেবে? ওরা তখন তো তাহলে ওই জায়গা নিজের বাসস্থান ছেড়ে হিউম্যান বাসস্থানে গিয়ে চলে আসে, যেটা কিন্তু একটা বোঝাচ্ছে ক্রপ রেডিং বা লাইভস্টক প্রিডেশন। অবভিয়াসলি তাদের খাওয়া-দাওয়া তো তোমরা জানোই। এরপরে দেখছি ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু দ্য রাইজ ইন হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট। মানেটা কি? যে ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টে এই যে বেড়ে যাওয়ার সংখ্যাটা, তার কারণটা কি বা ফ্যাক্টরস গুলো কি, কি জেনে নিই। ফার্স্টেই হচ্ছে হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন ইজ দ্য প্রাইমারি ড্রাইভার মনে করা হচ্ছে। তার কারণ হচ্ছে কনভার্সন অফ ন্যাচারাল ফরেস্ট যখন কনভার্ট হয়ে যাচ্ছে ফার্মস, রোড অ্যান্ড আরবান সেটেলমেন্টে, সেটা কিন্তু ডিরেক্টলি ডিস্ট্রয় করছে ওয়াইল্ড লাইফ লিভিং স্পেসকে অ্যান্ড ফোর্স করছে অ্যানিমাল ইন্টু হিউম্যান ডমিনেটেড এরিয়াজে ইন সার্চ অফ দ্য ফুড, ওয়াটার অ্যান্ড শেল্টার। ফর এক্সাম্পল, লিনিয়ার ইনফ্রাস্ট্রাকচার যখন হাইওয়েজ, রেলওয়েজ বা ক্যানালস, এগুলোকে লিনিয়ার ইনফ্রাস্ট্রাকচার বলা হচ্ছে, যখন এগুলো তৈরি হচ্ছে থ্রু দ্য হ্যাবিটাটস ফ্র্যাগমেন্টস ল্যান্ডস্কেপের মাধ্যমে বা ব্লক অ্যানসিয়েন্ট করছে, মাইগ্রেটরি রুটকে ব্লক করছে বা ইনক্রিজ করছে, মর্টালিটি যখন বেড়ে যাচ্ছে ফ্রম দ্য ভেহিকল কলিশনস অ্যান্ড ইলেকট্রোকিউশনস। একটা এক্সাম্পল আমরা দেখিনি, আমরা রিসেন্টলি দেখছি কিলিং অফ 8 এলিফ্যান্ট হয়েছে আসামে ডিউ টু দ্য ট্রেন কলিশন, যেটা কিন্তু ডিরেক্টলি রেজাল্টিং ফ্রম দ্য রেলওয়ে লাইন্স, যেখানে কিন্তু এলিফ্যান্ট করিডোরস থেকে বেরিয়ে এসে ওই রাস্তাতে চলে এসে। ফর এক্সাম্পল, কর্ণাটকা কোডাগুতে যেখানে কফি অ্যান্ড জিঞ্জার ফার্ম এক্সপ্যান্ড করে গেছে ওদের এরিয়াতে যখন চলে আসছে, তখন সেটা ডিসরাপ্ট করছে এলিফ্যান্ট মাইগ্রেশন করিডোরকে, অ্যান্ড তার জন্য ইন্টেন্স ক্রপ রেডিং হচ্ছে অ্যান্ড প্রপার্টি ড্যামেজও হচ্ছে। সেকেন্ড আমরা দেখবো অ্যাডাপ্টেশন টু হিউম্যান ডমিনেটেড ল্যান্ডস্কেপ। সেটা কি বলছে? হ্যাবিচুয়েশন প্রবলেম, যেমন ইন্টেলিজেন্ট অ্যান্ড অ্যাডাপ্টেবল স্পিসিস লাইক মাঙ্কিজ, এলিফ্যান্টস, লিওপার্ডস, তারা কিন্তু they are eventually becoming habituated to the human response বা human presence, learning, তারা শিখেও যাচ্ছে associate settlements and farm settlements বা ফার্মে ওখানে তারা বসবাস করছে with reliable food sources, thereby losing, তারা কিন্তু একটা যে মানুষের প্রতি যে ভয়, সেটাও তারা তাদের মধ্যে মনের মধ্যে থেকে সেটা চলে যাচ্ছে। ফর এক্সাম্পল, যদি আমরা দেখি মহারাষ্ট্রতে লিওপার্ডস লাইক নোন অ্যাজ সুগার বেবিস, তারা কিন্তু অ্যাডাপ্টেড হয়ে গেছে, অ্যাডাপ্টেড হয়ে কমপ্লিটলি তারা এন্টায়ারলি লিভ করছে ইন দ্যাট ডেন্স সুগার ক্যান ফিল্ড, সেজন্য ওদেরকে সুগার বেবিজও বলা হচ্ছে। আর তারা কিন্তু প্রে করছে অন দ্য লাইফ স্টক, অ্যান্ড তারা চাইছেও না ফিরে যেতে নিজেদের ফরেস্টে ইভেন আফটার রিলোকেশন। ফলে এটা কিন্তু আমরা একটা ভীষণই চ্যালেঞ্জিং হয়ে গেছে, এটা বোঝাচ্ছে যে কনভেনশনাল মিটিগেশন মেজারটাও ইনএফেক্টিভ হয়ে দাঁড়াচ্ছে। এরপরে দেখবো যে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ওয়াটার স্ট্রেসটা কিভাবে একটা ফ্যাক্টর কাজ করছে। যদি দেখি শিফটিং ওয়েদার প্যাটার্ন যখন হচ্ছে, ইনক্লুডিং প্রলং ড্রটস বা ইরাটিক মনসুন, সেটা কিন্তু ড্রাই আপ করছে ন্যাচারাল ফরেস্ট ওয়াটার হোলসকে। তার ফলে কি হচ্ছে, ওখানকার জঙ্গলের যে জন্তুরা, তারা কিন্তু ভিলেজ পন্ডসের দিকে এগিয়ে আসছে বা ইরিগেশন ট্যাঙ্কসের দিকে জলের সার্চে। এরপরে দেখবো ডিসরাপশন যখন হচ্ছে ট্রি ফ্রুটিং সিজন, যেগুলো যেখানে ফোর্স করছে, বাধ্যতা করছে যারা ফ্রুটস বা গ্রিন ওপরে আছে, ভেজিটেবলের উপরে আছে, তারা হচ্ছে ফোর্স করছে বিয়ার্স বা মাঙ্কিজ টু সিক ফুড ইন হিউম্যান সেটেলমেন্ট। জম্মু কাশ্মীরে একটা এক্সাম্পল আমরা দেখতেই পাচ্ছি, হিমালয়ান ব্রাউন বিয়ার্সে তারা ইনক্রিজিংলি ডিসেন্ডিং করছে নিচের দিকে, লোয়ার অল্টিটিউড, ডিউ টু দ্য অল্টার্ড ফুড অ্যাভেলেবিলিটি। সিমিলারলি ক্লাইমেট চেঞ্জ সেজন্য একটা প্রজেক্ট হিসাবে দেখছে বা প্রজেক্টেড বা একটা রিজন, যেটা কিন্তু ইন্টেন্সিফাই করছে হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টকে ফার্দার বাই অল্টারিং দ্য রিসোর্স অ্যাভেলেবিলিটি, and therefore it forces also both the human and wildlife to adapt simultaneously together, adding urgency, দেখ বোঝাচ্ছে নিড ফর দ্য সিস্টেমিক সলিউশন।
তোমরা তো আর বাঘের সাথে আমরা থাকতে পারবো না। তো পপুলেশন রিকভারি আউটপেসিং হ্যাবিটেট ক্যাপাসিটি 4 নম্বর পয়েন্টে কি বলছে যে এফেক্টিভ কনজারভেশন লস অ্যান্ড প্রোটেকশন প্রোগ্রাম সাকসেসফুলি কিন্তু ইনক্রিজ করেছে পপুলেশন অফ দ্য টাইগার্স, এলিফ্যান্টস, লিওপার্ড। ফলে কি হচ্ছে, it leads to higher animal density at their boundaries of the finite protected areas। ফলে কি হচ্ছে, যেহেতু ওরা ইনক্রিজিং পপুলেশন হচ্ছে, ওরা আর ওখানে থাকতে চাইছে না। ওরাও সে স্পিল আউট হচ্ছে অফ দ্য স্যাচুরেটেড রিজার্ভস অ্যান্ড টু সারাউন্ডিং ল্যান্ডস্কেপ অ্যান্ড এনকাউন্টার্স উইথ দ্য হিউম্যান কমিউনিটি। ফলে একটা মোর ফ্রিকুয়েন্ট অ্যান্ড মোর ইন্টেন্স আমরা দেখতে পাচ্ছি ফাইট কনফ্লিক্ট তৈরি হচ্ছে, যেটা একটা প্যারাডক্স, মানে একটা কনফিউজড জিনিসটা তৈরি করছে, যেখানে কনজারভেশন সাকসেসটাও একটা কনফ্লিক্ট। বুঝতে পারছো? এরপরে আমরা দেখব এটাকে ওভারকাম করার জন্য বা মিনিমাইজ করার জন্য আমাদের ভারত সরকার কি স্টেপস নিয়েছে। ফার্স্টেই দেখে নিই আমাদের সংবিধান কি বলছে। সংবিধানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 51 ক্লজ জে, সেটা কি বলছে, 51A ক্লজ জি বলছে কনস্টিটিউশনে, যেটা কিনা বলতে আছে এটা ফান্ডামেন্টাল ডিউটির পার্ট হচ্ছে। ইট ইজ আ ফান্ডামেন্টাল ডিউটি অফ এভরি সিটিজেন টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ করা উচিত ন্যাচারাল এনভায়রনমেন্টকে, ইনক্লুডিং দ্য ওয়াইল্ড লাইফ, and it is thereby forming the ethical and constitutional bedrock বলতে পারো for all the conservative measures এর। সেকেন্ড আমরা দেখব অনারেবল সুপ্রিম কোর্ট আমাদের অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া ভার্সেস এন নাগরাজ অ্যান্ড আদার্স 2014 আর at the same time স্টেট অফ গুজরাট ভার্সেস মির্জাপুর মতি কুরেশি কেসব জামাত, যেটা 2005 সেখানে রেকগনাইজ করেছে যে অ্যানিমাল ডিজার্ভ করছে লিগাল রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার প্রোটেকশনস, এটা কিনা তাদেরকে গ্র্যান্ট করেছে ফর্মাল লিগাল স্ট্যাটাস। 2 নম্বর আমরা দেখব লেজিসলেটিভ ফ্রেমওয়ার্ক, যেটা কিন্তু একটা ব্যাকবোন অফ দ্য কনজারভেশন হিসাবে দেখা যাচ্ছে, যেখানে হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 একটা প্রাইমারি লিগাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে, যেটা এস্টাবলিশ করেছে ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আর 2006 তার অ্যামেন্ডমেন্টটা ফর্মালি অ্যাকনলেজ করেছে ওয়াইল্ড লাইফ করিডোরস, যাতে কিনা হেল্প করছে অ্যানিমাল মুভমেন্টকে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রিডিউস করতে সাহায্য করছে হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টকে। বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট, যেটা 2002 সে তার অবজেক্টিভটা কি হচ্ছে, ইট এইমস ফর হলিস্টিক কনজারভেশন অফ ইকোসিস্টেম স্পিসিস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম জেনেটিক ডাইভার্সিটিকেও রক্ষা করছে বা সংরক্ষণ করতে সাহায্য করছে, যেটা কিন্তু কমপ্লিমেন্ট করছে এক্সিস্টিং ওয়াইল্ড লাইফ লসকে। অ্যান্ড ওয়াইল্ড লাইফ করিডোরস বিল 2019 অ্যান্ড ইট ইজ আ প্রাইভেট মেম্বার বিল, যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে লোকসভাতে specifically to tackle this human wildlife conflict through legal recognitions and the protection of wildlife corridors। এর সাথে সাথে দেখবো আমাদের পলিসি অ্যান্ড প্ল্যানিং ইনস্ট্রুমেন্টস গুলো কি আছে। ন্যাশনাল ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যান্ড অ্যাকশন প্ল্যান, যেটা NWAP 2017 থেকে 5 বছরের জন্য, যেটা আছে 31 অব্দি, সে 5 বলছি, আমাদের 12 বছরের জন্য। সেখানে কিন্তু ফোকাস হয়ে আছে কনসার্ভিং এন্ডেঞ্জার্ড স্পিসিস অ্যান্ড হ্যাবিটাটস, তাদের যে প্রমোট করছে রিসার্চ অ্যান্ড ফস্টার করছে কমিউনিটি বেসড কো এক্সিস্টেন্স থ্রু এভিডেন্স বেসড প্ল্যানিং এর মাধ্যমে। ইট ইজ জাস্ট নট অন দ্য উইমস, এভিডেন্স বেসড প্ল্যানিং এর মাধ্যমে ডেটাসে কালেক্ট করার পরে যেটা রেজাল্ট হচ্ছে। NDMA, যেটা হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি গাইডলাইন, তার বক্তব্য হচ্ছে ফর্মালি রেকগনাইজ করেছে হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টকে একটা ডিজাস্টার রিস্ক হিসাবে, আর ফলে তারা অ্যাডভাইস করেছে ইন্টিগ্রেশন অফ দিস আর ইন্টু দিস ফর দ্য আর্লি ওয়ার্নিং সিস্টেম অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাবিটেট ম্যানেজমেন্ট ইন্টু অল ডেভেলপমেন্ট প্রজেক্টে। 4 নম্বর কি বলছে, টেকনোলজিক্যাল ইন্টারভেনশনস বা ডিপ্লয়িং ইনোভেশনস। তার বক্তব্য হচ্ছে গজরাজ সিস্টেম, যেটা ডিপ্লয় করেছে ইন্ডিয়ান রেলওয়ে, ইউজ করছে ফাইবার অপটিক সেন্সার্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্ভিলেন্স, যেটা ডিটেক্ট করে এলিফ্যান্ট অন দ্য ট্র্যাক ইন রিয়েল টাইম। আর ফলে ট্রেন এলিফ্যান্টের যে কলিশনস, অ্যানিমাল কলিশনসটা, সেটা কিন্তু কমবে আর ডাইরেক্টলি সেভ করবে এলিফ্যান্টের লাইফ। এরপরে দেখবো ট্রেল গার্ড AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, একটা কম্প্যাক্ট রিয়েল টাইম ক্যামেরা সিস্টেম হচ্ছে, যেটা ইউজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে টু আইডেন্টিফাই করতে হিউম্যান প্রোচার্সদের ভেহিকলসদের ইন প্রোটেক্টেড এরিয়াস, এনাবল করছে র্যাপিড রেসপন্স অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট উইল রিডিউস ইন দ্য ডাউন দ্য লেন ওয়াইল্ড লাইফ ক্রাইম অলসো। স্পেসিস স্পেসিফিক কনজারভেশন প্রোগ্রামটা কি, হোয়াট ইজ ইট? প্রজেক্ট টাইগার 1973 তোমরা তো সকলেই জানো, যেটা কিন্তু এস্টাবলিশ করেছে টাইগার রিজার্ভ উইথ কোর অ্যান্ড বাফার জোন, যেটা কিন্তু অ্যাড্রেস করছে বা করেছে হ্যাবিটেট লস আর ম্যানেজ করছে হিউম্যান টাইগার কনফ্লিক্টকে অ্যাট দ্য বাউন্ডারিজ। সিমিলারলি আমরা আরেকটা প্রজেক্টের নাম দেখে নিই, যেটা বলছে টাইগার আউটসাইড টাইগার রিজার্ভ প্রজেক্ট, অ্যান্ড দ্যাট ইউজেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স GPS ক্যামেরাস, যেটা কিন্তু রিডিউস করছে হিউম্যান টাইগার কনফ্লিক্টকে ফর দ্য অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্ট, 30% অফ ইন্ডিয়াস টাইগার যারা ঘুরে বেড়াচ্ছে আউটসাইড দ্য নোটিফাইড রিজার্ভ। এরপরে দেখবো প্রজেক্ট এলিফ্যান্ট, লাইক প্রজেক্ট টাইগার দ্যাট ইজ অলসো প্রজেক্ট এলিফ্যান্ট 1992 সেটা এসেছে, যেটা প্রোটেক্ট করছে এলিফ্যান্ট হ্যাবিটেটকে অ্যান্ড তাদের করিডোরসকে
সিকিউর করছে তাদের মাইগ্রেটরি রুটসকে টু প্রিভেন্ট ক্রপ রেডিং অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রিডিউস করছে অ্যাক্সিডেন্টস অ্যালং দ্য ট্রান্সপোর্ট পাথওয়েজ। লাইক এক্সাম্পল হচ্ছে ট্রেন ট্র্যাকস। এরপরে আমাদের একটা ওভারকাম করার জন্য, এটা তো গভর্নমেন্টের সরকারের তরফ থেকে কিছু আমরা দেখে নিলাম ব্যবস্থা, কিন্তু একটা ওভারকাম করার জন্য কম্প্রিহেন্সিভলি সবকিছু মিলিয়ে যদি আমরা দেখি, এটা ভবিষ্যতে পথ নির্দেশ তো খুবই ইম্পর্টেন্ট ম্যান্ডেট। ফার্স্টে দেখলাম আমরা ল্যান্ডস্কেপ লেভেল প্ল্যানিং। ইট ইজ থিঙ্কিং বিয়ন্ড প্রোটেক্টেড এরিয়া বাউন্ডারিজ। কিভাবে ভারতের দরকার টু অ্যাডপ্ট অ্যান ইকোসিস্টেম বেসড অ্যাপ্রোচ, যেটা কিন্তু ম্যানেজ করবে এন্টায়ার ল্যান্ডস্কেপ rather than isolated protected areas, যেটা কিন্তু এনশিওর করবে কানেক্টিভিটি থ্রু সায়েন্টিফিক্যালি ম্যাপড ওয়াইল্ড লাইফ করিডোরস, আর যার ফলে প্রত্যেকটা অ্যানিমাল উইল মুভ ফ্রিলি অ্যাক্রস দ্য রিজন। সেকেন্ড পয়েন্টে কি বলছে, ওয়াইল্ড লাইফ কনজারভেশন একটা ইন্টিগ্রেট করা উচিত ল্যান্ড ইউজ প্ল্যানিং এর সাথে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সাথে অ্যান্ড জোনিং রেগুলেশনের সাথে ফ্রম দ্য ভেরি বেসিক ডিজাইন স্টেজে। ফলে কি হবে, ফিউচার হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন হতে আমরা রুখতে পারবো বা প্রিভেন্ট করতে পারবো। এর ফলে দেখবো ইন্টারস্টেট অ্যান্ড ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন, যেটা খুবই দরকার। অ্যানিমাল মুভমেন্ট আমরা বুঝতে পারছি একটা ফ্রিকোয়েন্টলি ট্রান্সেন্ড করে গেছে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজকে, আর তার জন্যই দরকার ইউনিফাইড অ্যান্ড কোলাবোরেটিভ গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। ইট ইজ নট আ সিঙ্গল থিং। 2 নম্বর হচ্ছে অন গ্রাউন্ড প্রিভেনশন অ্যান্ড ডিটারেন্স। কি করে প্রোটেক্টিং পিপল ওয়ার দে লিভ। ফার্স্টেই ডিপ্লয় করা উচিত কনটেক্সট স্পেসিফিক ফিজিক্যাল ব্যারিয়ার। কিভাবে না, সোলার পাওয়ার ফেন্সেস থাকা উচিত, সেখানে ট্রেঞ্চেস, স্টোন ওয়াল অ্যালংসাইড দ্য ওয়াচ টাওয়ার্স, আর্লি ওয়ার্নিং সিস্টেমস অ্যান্ড মোবাইল অ্যাপসের সাথে সাথে আমরা ট্র্যাক করবো অ্যানিমাল মুভমেন্টগুলো, যেগুলো সিগনিফিকেন্টলি রিডিউস করবে তাদের ফ্রিকোয়েন্সি অফ ডেঞ্জারাস এনকাউন্টার্স নিয়ার দ্য হিউম্যান সেটেলমেন্ট। ইট মিনস অ্যাওয়ারনেস ডেভেলপড হবে। Locally tested solution like predator proof livestock enclosures from Bhutan, Nepal, যেগুলো তারা করেছে, as utilizing this example আমরা কিন্তু কমিউনিটি ম্যানেজ বাফার জোন অ্যাপ্লাই করতে পারি, যেটা কিন্তু মেজারেবল রিডাকশনস হয়েছে হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টে, যারা যখন কনসিস্টেন্টলি যেগুলো ব্যাকড আপ বাই দ্য ফান্ডিং। 3 নম্বর কি বলছে, ইকোনমিক অ্যান্ড ওয়াইল্ড লাইফ সাপোর্ট, যেখানে মেকিং কো এক্সিস্টেন্স অ্যাফোর্ডেবল ফর কমিউনিটিস। সেটা কি বলছে, কম্পেনসেশন স্কিম থাকা উচিত, যেটা কিন্তু টাইমলি, ট্রান্সপারেন্টলি অ্যান্ড রিফ্লেক্ট করবে ট্রু মার্কেট ভ্যালু অফ দেয়ার লটস ক্রপস বা লাইফ স্টক, যেটা কিন্তু ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে ডিবিটি টু বিল্ড জেনুইন টলারেন্স ফর দ্য ওয়াইল্ড লাইফ অ্যামং দ্য অ্যাফেক্টেড কমিউনিটিস। মানুষের মধ্যে সেই একটা ঘৃণা জন্মাবে না বা ভয়, বা তাদের মধ্যে একটা বিতৃষ্ণা থাকবে না যে আমাদের এগুলো নষ্ট হচ্ছে, তার সরকার তাকে যেন সাহায্য করে। সেকেন্ড কি বলছে, প্রমোটিং কনফ্লিক্ট রেজিস্ট্যান্ট লাইভলিহুড লাইক বি কেপিং, নন প্যালেটেবল হর্টিকালচার, ইকো ট্যুরিজমও থাকা ডেভেলপ করা উচিত, যেটা কিন্তু একটা পজিটিভ ইকোনমিক লিঙ্কও তৈরি করছে বিটুইন দ্য কমিউনিটিস অ্যান্ড অ্যাজ ওয়েল এজ দ্য প্রেজেন্স অফ ওয়াইল্ড লাইফ, রিডিউসিং রিসেন্টমেন্টও কমাবে। ফর এক্সাম্পল গ্লোবাল মডেলস ফ্রম বটসোয়ানা, নামিবিয়া, যেখানে কিন্তু লোকাল কমিউনিটিজরা শেয়ার করেছে ট্যুরিজম রেভিনিউজ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তাদের অধিকারের রাইটসটাও নিয়েছে ওভার দ্য ওয়াইল্ড লাইফ ইউজ। কনজারভেশন গোলস সেখানেই অ্যালাইন্ড হয়েছে উইথ দ্য ইকোনমিক ইনসেন্টিভস। ড্রামাটিক্যালি সেটা কিন্তু রিডিউস করেছে হস্টিলিটি টুয়ার্ডস দ্য ওয়াইল্ড লাইফ। তাহলে হস্টিলিটি বা এনমিটি টুয়ার্ডস দ্য ওয়াইল্ড লাইফের মধ্যেও সেই জিনিসটা কমেছে। 4 নম্বর আমরা দেখে নেব কি লিগাল ইনস্টিটিউশনাল পলিসি রিফর্ম, যেটা স্ট্রেনথেন করছে গভর্নেন্স আর্কিটেকচার। ফর এক্সাম্পল যদি আমরা দেখি, পার্মানেন্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট লেভেল হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট টাস্ক ফোর্স নিয়ে আসা উচিত উইথ রিপ্রেজেন্টেটিভসরা কার থেকে থাকছে না, ফরেস্ট ডিপার্টমেন্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, পুলিশ অ্যান্ড লোকাল গভর্নমেন্ট আর নিডেড ফর কোঅর্ডিনেটেড অ্যান্ড র্যাপিড রেসপন্স টু দিস কনফ্লিক্ট ইনসিডেন্টস। সেকেন্ড আমরা দেখবো ম্যান্ডেট করা উচিত হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট প্রত্যেকটা ডেভেলপমেন্ট প্রজেক্টের সাথে আনলোকেট করা উচিত ডেডিকেটেড বাজেটস ফর দিস মিটিগেশন মেজার্স লাইক ওয়াইল্ড লাইফ ক্রসিংস অ্যান্ড ফেন্সিংস, যেটা কিন্তু মেনস্ট্রিম করবে হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট বিটুইন কনসার্নস বা চ্যালেঞ্জেসকে ইনটু দ্য ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং ফ্রম দ্য ভেরি বিগিনিং বা স্টার্ট থেকে। আর 5 নম্বরটা দেখে নিই, লাস্ট পয়েন্ট কি বলছে, কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড এডুকেশন, দ্যাট ইজ অ্যাওয়ারনেস। পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট থ্রু দ্য ভিলেজ লেভেল কমিউনিটিজের মধ্যে কম্বাইন করতে হবে টার্গেটেড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অন সেফ প্র্যাকটিসেস, নন কনফ্রন্টেশনাল বিহেভিয়ার অ্যান্ড ইকোলজিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য ওয়াইল্ড লাইফেও তাদের বোঝা উচিত, যেটা কিন্তু একটা সোশ্যাল টলারেন্স তৈরি করবে ফর ওয়াইল্ড লাইফদের জন্য অ্যামং দ্য কমিউনিটিজ দ্যাট আর লিভিং অ্যাট দ্য ফরেস্ট এজ। এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেসকে শুধু একটা সাপ্লিমেন্টারি হিসাবে দেখা উচিত না, তাদেরকে একটা সেন্ট্রাল পিলার হিসাবে দেখা উচিত দিস হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট পলিসি, যেটা কিন্তু অ্যাটিটিউড চেঞ্জ করতে সাহায্য করবে অ্যান্ড রিবিল্ড করবে কালচারাল আন্ডারস্ট্যান্ডিংকে, যেটা হিউম্যান অ্যান্ড ওয়াইল্ড লাইফ
কে বুঝতে সাহায্য করবে যে তারা কিন্তু শেয়ার্ড করেছে, দে হ্যাভ শেয়ার্ড দ্য সেম ল্যান্ডস্কেপ টুগেদার। বুঝতেই পারলে এখানেই আর্টিকেলটি আমরা ছোট্ট করে একটা সমাপ্ত ড্র করছি। সেটা হচ্ছে হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট একটা আইসোলেটেড এনভায়রনমেন্টাল ইস্যু নয়। এটা একটা ডিরেক্ট কনসিকুয়েন্স কিসের? আনস্টেবল ল্যান্ড ইউজের জন্য বা ইকোলজিক্যাল ডিগ্রেডেশন এর জন্য বা আনপ্ল্যান্ড ডেভেলপমেন্ট এর জন্য। আর এটাকে আমরা ওভারকাম করব কিভাবে? না মডেল অফ কোএক্সিস্টেন্স যেখানে কনজারভেশন, কমিউনিটি ওয়েলফেয়ার অ্যান্ড সায়েন্টিফিক প্ল্যানিং অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট দ্যাট শুড ওয়ার্ক টুগেদার টু প্রোটেক্ট বোথ দ্য কমিউনিটি দ্যাট ইজ দ্য পিপল অ্যান্ড দ্য ওয়াইল্ড লাইফ। তো এখানেই ভিডিওটি সমাপ্ত করছি। তোমাদেরকে জানাচ্ছি যে প্রবাবল যে কোয়েশ্চেনটা দিয়েছি অতি অবশ্যই তোমরা সেটা অ্যাটেম্প্ট করবে। আমাদেরকে লিখে জানাবে। এরপরে ভিডিওটি আসতে চলেছে মেন্স ডিপ অ্যানালাইসিস। আজকের দ্য হিন্দু নিউজপেপারে মেন্সের টপিককে আলোচনা করা হবে উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনস এর সাথে। এরপরে ভিডিওটি আসতে চলেছে আমাদের প্রিলিমস বাইট, যেখানে প্রিলিম স্পেসিফিক টপিক তোমাদের সাথে আলোচনা করা হবে উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনস এন্ড মডেল পিওয়াইকিউ। ওখানেও থাকবে প্রিলিমস এর কোয়েশ্চেনস, থাকবে প্র্যাকটিস কোয়েশ্চেনস যেটাকে বলা হচ্ছে। অতি অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখবে। অল দি বেস্ট। থ্যাংক ইউ।